আর কয়েকটা দিন বাদে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। কি ভাবছিস এখনো প্রিপারেশন অতটাও ভালো হয়নি? কিন্তু মনে রাখবি এই ভিডিওটা তোর জন্য একদম ব্রহ্মাস্ত্র ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটা দেখার পর থেকে তোদের সেকেন্ড সামেটিভের কোনো কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে একদম কমন, 100% কমন, 200% কমন তোরা পেতে চলেছিস। এমনকি স্কুলের কোশ্চেন হলেও তোরা ভাববি যে ম্যাম স্কুলের কোশ্চেন কি করে কমন দিয়ে দেবেন, এটাই তো এক্সপিরিয়েন্স, এটাই তো ক্যালমা। তাহলেই কিন্তু তোরা এই ভিডিওটা মিনিটও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাকে ভালো করে ফলো কর, তাহলেই কিন্তু জানতে পারবি যে সেকেন্ড সামেটিভে ফিজিক্যাল সায়েন্সে তোদের কি কি কোশ্চেন আসতে চলেছে। এমনকি শুধু কোশ্চেন নয়, শুধু টপিক নয়, নিউমেরিক্যাল কিন্তু কমন চলে আসবে, এটাই তো ব্যাপার। নিউমেরিক্যাল কমন পেতে হলে কিন্তু এই ভিডিওটার এই পিডিএফটা কিন্তু ব্রহ্মাস্ত্র ভিডিও, ব্রহ্মাস্ত্র পিডিএফ। তো ভালো করে দেখে নিয়ে এই ভিডিওটা এই ভিডিওটাকে ভালো করে সেভ করে নিবি। কোথা থেকে পিডিএফটা পাবি, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবি। তো চলো লেটস স্টার্ট, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের সেকেন্ড সামেটিভ আগস্টের ফার্স্ট উইকের পুরো কমন কোশ্চেন কোথা থেকে আসতে চলেছে। চলো দেখে নি। মেইনলি আমরা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ওপরেই কিন্তু রেখেছি সিলেবাসটাকে, কারণ আমরা জানি যে প্রতিটা স্কুল আলাদা আলাদা করে চ্যাপ্টার দিতেই পারে, বাট আমরা এই কটা চ্যাপ্টারের ওপরই রাখবো, বিকজ মধ্যশিক্ষা পর্ষদ আমাদের এই কটা চ্যাপ্টারই বলে দিয়েছে। তো প্রথমেই আসছি আমরা মোলের ধারণা, তারপর পদার্থের গঠন ধর্ম, দ্রবণ শক্তির কার্যক্ষমতা শক্তি এবং অ্যাসিড বেস সল্ট। এই কটা পাঁচটা চ্যাপ্টারের ওপরেই কিন্তু আমরা আজকে মেন সাজেশন, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, মেন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কিন্তু আমি আজকে এসেছি। তো প্রথমেই চলে আসবো হচ্ছে মোলের ধারণা চ্যাপ্টারে। দেখ এইখান থেকে মেনলি কিন্তু আসবে অঙ্কের কোশ্চেন। তোদের কয়েকটা নর্মাল যে এমসিকিউর কোশ্চেন, ভিএসকিউর কোশ্চেন আসবে ঠিকই, বাট মেন কিন্তু টপিক এখানে অঙ্কগুলো। তো এমনকি আমি কিন্তু অঙ্ক তোদেরকে কমন দেব। তো তার জন্য এই পিডিএফটাকে ভালো করে সেভ করতে হবে, বা কি করে সেভ করতে হবে তার জন্য তোদের একটা চ্যালেঞ্জ দেবো। তো দাঁড়াও, একটু ওয়েট করো, সব জানতে পারবে। তো প্রথমেই আমরা চলে আসবো এই পার্ট থেকে বড় কোশ্চেন হিসাবে বা এমসিকিউ হিসাবেও কি কি আসতে পারে কোন জায়গা থেকে। তো বড় কোশ্চেন হিসাবে আসতে পারে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, এই কথার অর্থ কি। এছাড়া টপিক হিসাবে আমাদের যে কোশ্চেনগুলো 3 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে সেটা হচ্ছে পারমাণবিক ভর আর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য কি জিনিস, পারমাণবিক ভরকে কেন এককবিহীন রাশি বলা হয়, তাছাড়া কোন ক্ষেত্রে মোলার ভর গ্রাম পারমাণবিক ভর সমান হবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। এছাড়া অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, এর গুরুত্ব বলো। তাছাড়া মানে বিভিন্ন ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব। C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দিতে বলবে। আমি কিন্তু মেনলি বড় কোশ্চেনগুলোকেই এখানে এনেছি, শর্ট কোশ্চেনের জানো ফিজিক্যাল সায়েন্সে সেরকম কোনো সাজেশন হয় না, পুরো বইটাই হচ্ছে সাজেশন, কারণ পুরো বইটা থেকে পড়লেই কিন্তু তুমি শর্ট কোশ্চেন কমন পাবে। ওকে, তাছাড়া আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, ক্লোরিন পরমাণু, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর ভগ্নাংশিক কেন হয়। তাছাড়া সংকেত ভর কি জিনিস, কোন ক্ষেত্রে আমরা সংকেত ভরকে ইউজ করব। তাছাড়া আমরা পড়বো মোলার আয়তনের মান, এসটিপি এর মান কত, মোলার আয়তন কাকে বলে। এবার ভাবছিস ম্যাম এগুলো তো নর্মাল আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন হলো, অঙ্কের কোশ্চেন দিন ম্যাম, অঙ্কের কোশ্চেন কমন পাইয়ে দেখান। একদম কমন তো পাবি 200% কমন পাবি। এই হচ্ছে বেশ কয়েকটা অঙ্ক, আমি এখানে 14 থেকে 15টা অঙ্ক দিয়েছি, তোদের প্র্যাকটিস করতে হবে এই 14 থেকে 15টা অঙ্ক। এখান থেকে তোরা স্ক্রিনশট নিতে পারিস, আদারওয়াইজ তোদের কিন্তু এই পিডিএফটা কোথা থেকে পাবি সবকিছু আমি জানাবো, তার জন্য একটু ওয়েট, ধৈর্য ধরতে হবে। নেক্সট চ্যাপ্টার আমরা চলে আসছি পদার্থের গঠন এবং ধর্ম, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকটা বড় চ্যাপ্টার, নিউমেরিক্যালস রয়েছে, কনসেপ্ট রয়েছে, কোথা থেকে কোশ্চেন একদম 100% আসতে চলেছে তোদের সেকেন্ড সামেটিভে। চল দেখে নিই। প্রথমেই আমরা চলে আসবো তরলের চাপের রাশিমালার প্রমাণ, অর্থাৎ P = H rho G। এই প্রমাণটা কিন্তু 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রমাণটা দিতেই পারে। তাছাড়া প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, ঠিক আছে, এটাকে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, ব্যারোমিটারে পারদের ব্যবহার কেন করা হয়, পারদের বদলে যদি আমি জলকে ব্যবহার করতাম তাতে কি অসুবিধা হতো। তো এগুলো কোশ্চেন টুকটাক, এগুলো হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল কোশ্চেন। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্কিমিডিসের নীতি, ভীষণ মানে প্রচন্ড ইম্পর্টেন্ট আর্কিমিডিসের নীতি এবং ভাষণের শর্ত রেখো। তাছাড়া কি ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, কোনটা এককবিহীন, এগুলো আপেক্ষিক গুরুত্ব রিলেটেড অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ওয়েট করো, অঙ্কেরও কিন্তু আমি সাজেশন পুরোপুরি দিয়ে দেবো। তাছাড়া কি বলেছে পৃষ্ঠটান এবং ঘর্ষণের মধ্যে, এক্সট্রিমলি সরি, পৃষ্ঠটান এর একক, নির্ভরশীলতা, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমি বলতে যাচ্ছিলাম সান্দ্রতা আর ঘর্ষণের মধ্যে পার্থক্য, সরি। তো পৃষ্ঠটানের একক এটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং তোদের পৃষ্ঠটান রিলেটেড কিছু কিছু কোশ্চেন থাকে, যে কেন তোর একটা মশা জলের মধ্যে হেঁটে যেতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে পৃষ্ঠটান রিলেটেড বেশ কিছু কোশ্চেন। যেমন এখানে দেখ তোদের একটা কোশ্চেন আমি অলরেডি দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে, যে এক টুকরো কর্পূরকে জলে ফেললে সেটা এলোমেলো ভাবে নড়াচড়া করতে থাকে না, এদিক ওদিক ঘুরতে থাকে,
কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পৃষ্ঠটান থেকে। এছাড়া পৃষ্ঠটান বেসিসে যে বিভিন্ন মানে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এগুলো কিন্তু 2 মার্কস হিসাবে কিন্তু দিতেই পারে, এক্সপ্লেনেশন ব্যাখ্যা করতে দিতে পারে। তাছাড়া কি প্রান্তীয় বেগের রাশিমালা ভীষণ ইম্পর্টেন্ট। প্রান্তীয় বেগের রাশিমালা যেটা মানে সান্দ্রতার পরের পার্টটায় রয়েছে, স্টোকসের সূত্র রিলেটেড যে প্রান্তীয় বেগের রাশিমালা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া কি প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করো। আরো ইম্পর্টেন্ট হচ্ছে বার্নৌলির থিওরেম লেখো, খুব ইম্পর্টেন্ট। বার্নৌলির থিওরেমের প্রুফটা করতে দেবে না, জাস্ট থিওরেমটাকে লিখতে দেবে এবং তারপরে বলবে তার থিওরেম লিখতে দিলেই কিন্তু গাণিতিক রূপ সহ তোমাকে লিখতে হবে। তো গাণিতিক রূপ, এছাড়া এটা রিলেটেড যে অ্যানালিটিক্যাল বেস কোশ্চেনগুলো রয়েছে বার্নৌলির থিওরেমের, যে প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি কেন উড়ে যায়, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন, এই যে এই টাইপের কোশ্চেনগুলো, অর্থাৎ যেগুলো একদম সান্দ্রতা, পৃষ্ঠটান এবং বার্নৌলির থিওরেমের যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে, যেগুলো হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল কোশ্চেন, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ 2 মার্কসের হিসাবে কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এরপর স্থিতিস্থাপকতা থেকে হুকের সূত্র ভালো করে পড়বে। তাছাড়া পীড়ন ভার্সেস বিকৃতির যে গ্রাফটা রয়েছে সেটাকে ভালো করে করবে, সেটা কিন্তু গ্রাফ আঁকতে দিতে পারে অথবা এমসিকিউতে এর প্যাটার্নটা জিজ্ঞাসা করবে যে কিরকম সরলরৈখিক হয় না কি জিনিস হয়। তাছাড়া কি ইয়ং গুণাঙ্ক কাকে বলে, রবার আর ইস্পাতের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, আর জিজ্ঞাসা করে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা মৌলিক রাশি। এই কোশ্চেনগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে। এবার ভাববি যে ম্যাম তাহলে অঙ্কের কোশ্চেন কোথায়, কারণ এই চ্যাপ্টার থেকে তো অঙ্কও আসে। ইয়েস বাচ্চা লোক, অফকোর্স অঙ্কের কোশ্চেনও আমি এনেছি। এই যে এই অঙ্কগুলোকে তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এই অঙ্কগুলো কি রে ভাই, এই অঙ্কগুলো কোথায় গেল রে ভাই, এই অঙ্ক তো না, এই যে এই অঙ্কটা, এক্সট্রিমলি সরি, ওটা আগেরটা দেখিয়ে দিয়েছি আমি। এই যে অঙ্কগুলো, আমি সরে যাচ্ছি, তোরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবি। আমার মনে হয় স্ক্রিনশট নেওয়ার থেকে বেটার হচ্ছে, কারণ স্ক্রিনশটে হেজি হয়ে যায়। অনেকগুলো অঙ্ক রয়েছে, প্রায় এখানে 11টা অঙ্ক রয়েছে, আর এরপরের পেজে রয়েছে হচ্ছে আরো টোটাল মিলে 21টা অঙ্ক বা 20 থেকে 21টা অঙ্ক আমি এই চ্যাপ্টারটা দিয়েছি। যে অঙ্কগুলো করলে এই অঙ্ক, এমনকি এই অঙ্ক তোরা কমন পেতে পারিস, অথবা এই অঙ্ক যদি তোরা নাও কমন পাস, জাস্ট ডিজিট গুলোকে চেঞ্জ করে দেবে, সেইভাবে কিন্তু তোরা কমন পেয়ে যাবে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোরা একদমই পাবি। যদি এই 20টা অঙ্ক বা এই 21টা অঙ্ক করে যাস এই চ্যাপ্টার থেকে, তাহলে কোনো অঙ্ক তোর আটকাবেও না, আর কোনো নাম্বার তোকে কাটার মতো জায়গা থাকবে না, ঠিক আছে। তো এই অঙ্কগুলোকে আমি স্ক্রিনশট নিতে পারিস, অথবা আমি এই পিডিএফটাকে ডাউনলোড করার প্রসেস আমি বলে দেবো। আচ্ছা, এরপরে চ্যাপ্টার আমরা চলে আসছি দ্রবণ চ্যাপ্টার। প্রথমেই আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট এই পার্টটা। তাছাড়া দ্রবণের দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থা শনাক্তকরণ, মানে ধর তোকে বললো একটা বিভিন্ন দ্রবণ দিয়ে দিল, বললো যে এটাতে কোন মানে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক, তরল না কঠিন না হ্যানা তেনা, এগুলোকে শনাক্ত করতে দিতে পারে, এটা শর্ট কোশ্চেন হিসাবে, ঠিক আছে। এছাড়া কি বায়ু এবং চিনির দ্রবণ, সোডিয়াম অ্যামালগাম, অর্থাৎ এই যেটাই বলছিলাম যে এই বায়ুতে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক, চিনির দ্রবণে কোনটা দ্রাব কোনটা দ্রাবক, সোডিয়াম অ্যামালগামে কোনটা দ্রাব কোনটা দ্রাবক, ধাতু সংকরের মধ্যে কোনটা দ্রাব কোনটা দ্রাবক, এইগুলো শনাক্তকরণ শর্ট কোশ্চেন হিসাবে থাকতে পারে। তারপরে কি কোলয়েডীয় দ্রবণের উদাহরণ, সল, তারপরে বিস্তার মধ্যম কোনটা আর বিস্তৃত দশা কোনটা, জাস্ট তোকে ডিস্টিংগুইশ করতে দিতে পারে। অর্থাৎ সল, কঠিন এরোসল, তারপরে জেল, এখানে দেখ লেখা আছে যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইমালসান, দেখ আমি হাইলাইট করে দিয়েছি, সল, ইমালসান, কঠিন এরোসল, তরল এরোসল, জেল, এই কটা খুব ইম্পর্টেন্ট। এইগুলোর মধ্যে বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের জানতে চাইবে, এছাড়া এক্সাম্পল জানতে চাইবে। তারপরে কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে টিন্ডাল এফেক্ট কি জিনিস, টিন্ডাল এফেক্ট কি জিনিস, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া দ্রাব্যতা লেখর মধ্যে গ্লোবাল সল্টের দ্রাব্যতা লেখ ভীষণ ইম্পর্টেন্ট, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা যেগুলোর দ্রাব্যতা লেখ কমে যায়, মানে উষ্ণতার সাথে হ্রাস পায়, সেটা কিন্তু এক্সাম্পল সহ তোদের পড়তে হবে। তাছাড়া কি যেমন গ্লোবাল সল্ট, তারপরে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এগুলোর দ্রাব্যতা লেখাগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। দ্রাব্যতার এককবিহীন কেন বলা হয়, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা কেন থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার সংজ্ঞায় কেন উষ্ণতা উল্লেখ করা থাকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি আসবো, সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের মধ্যে পার্থক্য জানতে চাই। এদেরকে কি করে তোদের কোশ্চেন আসতে পারে, সম্পৃক্ত থেকে তুমি কি করে অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত করবে, বা অসম্পৃক্ত থেকে অতিপৃক্ত, এই যে রূপান্তরগুলোর থেকে কিন্তু 3 মার্কসের কোশ্চেন, যদি এটা খুব মানে রেয়ার কোশ্চেন, বাট এই কোশ্চেনগুলোও কিন্তু থাকে। নেক্সট খুব ইম্পর্টেন্ট হচ্ছে বীজ কেলাসন, ভীষণ ইম্পর্টেন্ট। বীজ কেলাসনটা কি জিনিস, এবং তারপরে শর্ট কোশ্চেন হিসাবে আসবে উদোত্যাগী, উদগ্রাহী এবং জলাকর্ষী পদার্থের উদাহরণগুলো লিখতে বলবে। তারপরে আসছি আমরা যে কোন দ্রবণের যে শক্তিমাত্রা রিলেটেড অঙ্ক থাকে, খুব একটা এখান থেকে ডেফিনেশন দেয় না, সেখান থেকে থাকে হচ্ছে অঙ্ক। এবার ভাববি যে আমরা নিউমেরিক্যাল কোনটা করবো, অফকোর্স নিউমেরিক্যালও আমি নিয়ে এসেছি। বাস এই যে আমাদের টোটাল 12টা কোশ্চেন, 12টা কোশ্চেনের এখানে আমাদের রয়েছে হচ্ছে পুরো নিউমেরিক্যাল
নিউমেরিক্যালের পুরো একদম 100% কমন, ওকে 100% কমন নিউমেরিক্যাল এই দ্রবণ চ্যাপ্টার থেকে এই কটা নিউমেরিক্যাল যদি করে যাও, আমি সরে যাচ্ছি, তোরা স্ক্রিনশট নিয়ে নে, আমি সরে গেলাম, স্ক্রিনশট নিতে পারিস, অথবা পিডিএফ কিন্তু ডাউনলোডের তার জন্য একটা চ্যালেঞ্জ আছে, তার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার শক্তি ক্রিয়া বা কার্যক্ষমতা শক্তি, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এখান থেকেও নিউমেরিক্যাল আসে। তারপরে এখান থেকে পড়তে হবে কার্যের সংজ্ঞা, কার্যের এসআই সিজিএস এবং পরম এবং অভিকর্ষীয় একক এবং তাদের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা চলে আসবো কার্যহীন বল কি জিনিস আর এর উদাহরণ। কার্যহীন বলটা ভীষণ ইম্পর্টেন্ট, এর উদাহরণটা বিশেষ করে। তারপরে সেম ব্যাপার, ক্ষমতার সংজ্ঞা পড়বো, এসআই সিজিএস এবং পরম এবং অভিকর্ষীয় একক এদের মধ্যে সম্পর্ক কি জিনিস। নেক্সট হচ্ছে পাওয়ার মানে ফোর্স ইনটু ভেলোসিটি, এই রিলেশনটা প্রমাণ করতে দিতে পারে। অশ্ব ক্ষমতা কি, 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, আর 1 কিলোওয়াট মানে কত হর্স পাওয়ার, এই কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কার্য আর শক্তির সম্পর্ক, এটা মানে কি, মানে হচ্ছে তোকে বলে দেবে যে এ মানে W ইকুয়ালস টু mgh এবং কার্য শক্তি উপপাদ্যটা, অর্থাৎ W ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mu স্কোয়ার, যেটাকে আমরা বলি কার্য শক্তি উপপাদ্য, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রমাণটা আসতে পারে। তাছাড়া গতিশক্তি এবং স্থিতিশক্তি, অভিকর্ষ স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তির সংজ্ঞা, বাট এটা খুব রেয়ার, সংজ্ঞাটা খুব একটা দেয় না, এখান থেকে কিন্তু মেনলি আসে হচ্ছে নিউমেরিক্যাল। তারপরে ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, দেখ আমি স্টার মেরে রেখেছি, স্টারটা একদম ভালো করে করবে, এটা থেকে অঙ্ক এবং প্রমাণটা পর্যন্ত দেয়, বলেই দিলাম কার্যশক্তি উপপাদ্য প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল শর্ট কোশ্চেনে দেয় যে স্থিতিশক্তিকে কি করে গতিশক্তি রূপান্তর হয় আর গতিশক্তি কি করে স্থিতিশক্তি রূপান্তরিত হয়, একটা উদাহরণ সাহায্যে দেখাও, এটা ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারের সব থেকে বড় এবং 3 মার্কসের কোশ্চেনের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর প্রতিটা বিন্দুতে শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ হচ্ছে, এটাকে প্রমাণ করে দেখাও। 3 মার্কসের কোশ্চেন, অধিকাংশ স্কুলে এটা আসবেই, ভালো করে প্রমাণটাকে ইমেজ সহ কিন্তু প্র্যাকটিস করে যাবে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে ম্যাম ব্যাস দিন আমাদের নিউমেরিক্যালের একদম পুরোপুরি 100% কমন সাজেশন একদম এখানে চলে এসেছে। দেখ নিচের কোশ্চেনটা একটু ঢাকা পড়ে গেছে, বাট পিডিএফটা ডাউনলোড করলেই তোরা কিন্তু নিচের কোশ্চেনটাও পেয়ে যাবি। তো এখানে দেখ রয়েছে আমাদের 12 থেকে 13টা অঙ্ক, এই চ্যাপ্টার থেকেই যে কটা অঙ্ক করলে বাকি কোনো অঙ্ক তোর আটকাবে না, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার তো আর কোনো অঙ্ক নেই, এই চ্যাপ্টার থেকে মেনলি কিন্তু রিয়াকশন রয়েছে, রিয়াকশনগুলো একদম 100% পড়ে যেতে হবে। দেখো কোন কোন রিয়াকশনগুলোকে বেশি পরিমাণে আমরা ফোকাস করব, বিশেষ করে HNO3টাকে আমরা বিশেষ করে ফোকাস করব। তাছাড়া আর্হেনিয়াসের শর্তানুসারে অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা জানতে চায়, HCl H2SO4 এর HNO3, এই তিনটে অ্যাসিডের যাবতীয় যা রাসায়নিক বিক্রিয়া রয়েছে, কারণ যেহেতু এটা স্কুলের কোশ্চেন, এটা তার বোর্ডের কোশ্চেন না, তো আমরা বলতে পারি না যে কোন স্কুলে কোন বিক্রিয়াটা দেবে, সবকটা বিক্রিয়া লিখে লিখে প্র্যাকটিস করবে, বিশেষ করে HNO3টাকে বেশি করে প্র্যাকটিস করবে। তাছাড়া বাকিগুলোকেও কিন্তু আমি বলবো প্র্যাকটিস করে যেতে, ঠিক আছে, যেহেতু এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাছাড়া শনাক্তকরণ পরীক্ষা হিসাবে কোনটাকে কোন পদার্থ দ্বারা শনাক্তকরণ করা হয়, কোন কালারের অধক্ষেপ করে, বিশেষ করে বলয় পরীক্ষাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পিএইচ এর সংজ্ঞা লিখতে পারে, পিএইচ এর ব্যাখ্যা, মানে তোর দাঁতের ক্ষয়ে পিএইচ এর ভূমিকা বা কৃষিক্ষেত্রে পিএইচ এর ভূমিকা 2 নম্বরের কোশ্চেন হিসাবে আসে। নেক্সট হচ্ছে অম্লগ্রাহিতা আর ক্ষারগ্রাহিতা থেকে শর্ট কোশ্চেন আসে, তোকে একটা অ্যাসিড বলে দেবে, যেমন এখানে আমি লিখে দিয়েছি যে H3PO4 H3PO3 এ তোকে জিজ্ঞাসা করে যে এর ক্ষারগ্রাহিতা লেখো, বা কোনো অ্যাসিড দিয়ে বলবে তার ক্ষারগ্রাহিতা, ক্ষার দিয়ে বলবে তার অ্যাসিড গ্রাহিতা বা অম্লগ্রাহিতা জিজ্ঞাসা করে। নেক্সট জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কেন উভধর্মী অক্সাইড বলা হয়, জাস্ট রিয়াকশনটা সহকারে তোকে লিখতে হবে, ঠিক আছে। এছাড়া তোকে কিন্তু আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড তোকে শনাক্ত করতে দিতে পারে, তোকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলবে এটা আম্লিক নাকি ক্ষারকীয়, শর্ট কোশ্চেন বা এমসিকিউতে এটা দেয়। নেক্সট বড় কোশ্চেন হিসাবে 3 মার্কসের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অম্লবৃষ্টির কারণ, তার প্রভাব এবং স্টোন ক্যান্সার, এটা কিন্তু বড় কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট শর্ট কোশ্চেনে সিস্টেম্যাটিক অ্যান্টাসিড আর নন সিস্টেম্যাটিক অ্যান্টাসিডের মধ্যে উদাহরণ জানতে চায়, কাকে বলে খুব একটা জানতে চায় না, বাট উদাহরণটাকে ভালো করে প্র্যাকটিস করে কাকে বলে এটাও পড়ে যাবে। আচ্ছা তারপর আমরা আসবো শনাক্তকরণ হিসাবে দেয় আম্লিক লবণ, প্রসঙ্গ লবণ আর ক্ষারকীয় লবণের মধ্যে শনাক্তকরণ করতে দেয়, জাস্ট শর্ট কোশ্চেনে যে কোনটা আম্লিক লবণ, কোনটা ক্ষারকীয় লবণ, কোনটা তোর শমিত লবণ। তো এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি বলে দিলাম, এখানে তো আর কোনো অঙ্ক নেই, বাট এই যে তোকে বললাম স্ক্রিনশট নিতে, আমি বলবো স্ক্রিনশটটা নেওয়ার থেকে বেটার হচ্ছে আমরা যদি পিডিএফটাকে কোথা থেকে পাই। তো পিডিএফটা পাওয়ার জন্য তোদের একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তোরা যদি এই একদম আমি আজ থেকে কালকের মধ্যে পিডিএফটাকে আমি আপলোড করে দেবো, এই যে দেখতে পাচ্ছিস এই আমাদের পিডাব্লিউ ব্যাচ, এটা ফ্রি ব্যাচ, পিডাব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026, এই ব্যাচে আপলোড আমি তখনই করব যদি আমি দেখি এই ভিডিওর কমেন্টসে 300+ কমেন্টস এসছে নোটস বলে লেখা, তাহলেই কিন্তু কমেন্টসটা দেখে আমরা কিন্তু এই পিডিএফটাকে আপলোড করব। এই যে ব্যাচটায় দেখতে পাচ্ছিস পিডাব্লিউ অ্যাপ,
ইনস্টল করবি, ইনস্টল করার পর ব্যাচেসে যাবি, সার্চ করবি ফ্রি ব্যাচ পিডাব্লিউ বাংলা ক্লাস 9 2026। এই ব্যাচের নামটা সার্চ করলে প্রথমে এনরোল করতে হবে, পুরোপুরি ফ্রি ব্যাচ। যা অনেকেই এনরোল রয়েছিস, বাট যারা এনরোল নেই তারা এনরোল করে নিয়ে এই নোটসটাকে কিন্তু ডাউনলোড করতে পারবি। তো ডাউনলোড করার তখনই পসিবল যখন আমি ওটাকে আপলোড করব। আপলোড করতে গেলে তোদের চ্যালেঞ্জ, তোদের টার্গেট হচ্ছে এই ভিডিওর কমেন্টসে নোটস বলে, কারণ এই পিডিএফ এর যে নোটসটা, সেই নোটসটাকে বলে লিখে তোদের কমেন্টস করতে হবে। কিন্তু সেটার চ্যালেঞ্জ কত? 300 প্লাস কমেন্টস আমি চাই। 300 নয়, 300 প্লাস, মানে 300 ওপরে কমেন্ট যদি আমি পাই নোটস বলে লেখা, তাহলে কিন্তু এই পিডিএফটা আপলোড হয়ে যাবে কাল বা পরশুর মধ্যেই। ঠিক আছে? তো তোদের চ্যালেঞ্জ হচ্ছে এখন দেখা যাক কতগুলো কমেন্টস আসে, এই পিডিএফটার ডিমান্ড কতটুকু। ঠিক আছে? তো এছাড়া আমরা কিন্তু এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে পিডাব্লিউ বাংলা ক্লাস 9 বলে। এটা থেকে স্ক্যান করে তোরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারিস। এই যদি জয়েন করিস তাহলে এখান থেকে পেয়ে যাবি একটা স্পেশাল নোটস, অর্থাৎ এই সাজেশন বেসডই একটা স্পেশাল নোটস পাবি তোরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কিন্তু তার তার থেকেও বড় কথা, এই ব্যাচে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করা। তো তার জন্য তো বললামই, চ্যালেঞ্জটা যারা যারা অ্যাকসেপ্ট করবি তারা লিখবি নোটস বলে, এবং তাহলেই কিন্তু দুদিনের মধ্যে নোটসটাকে তোরা পেয়ে যাবি। আদারওয়াইজ স্ক্রিনশট দেখে পড়তে পারিস। ওকে, তো চলো আমরা আজকের মতো এইটুকুই বলার ছিল। এই চ্যাপ্টারের মানে যা যা চ্যাপ্টার ছিল এইগুলো যদি তোরা করে যাস, একদম আমি বলবো 100% কমন তোরা